অনেক রাত হয়ে গেছে বন্ধু, এবার তো বাড়ি চল। কিন্তু মা যেন কিছু বলতে যাচ্ছে। রনির কথায় আমি বেশ অবাক হলাম। মৃত মানুষ কি বলবে? রনির মা আজ দুপুরে মারা গেছে। যাকে কিছুক্ষণ আগে মাটি দেওয়া হলো সে নাকি কথা বলতে চায়। অতি শোকে রনি হয়তো উল্টাপাল্টা বলছে। তোর শরীর ভালো নেই, চল বাড়ি চল। না, মাকে আমি একা রেখে কিছুতেই যাব না। চল তো বাড়ি চল, তোর শরীর ঠিক নেই। আমি রনিকে নিয়ে গায়ের পথে হাঁটতে থাকি। আমি আতিক আহমেদ। আমার বন্ধু রনির মায়ের লাশ দাফন করে এসেছিলাম। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। রনির আপন বলতে শুধু তার মাই ছিল, বাবা তো সেই ছোটবেলায় মারা গেছে। কিন্তু আজ সে তার মাকেও হারিয়ে ফেলল। রনিদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। রনির মা মানুষের বাসায় কাজ করত। গ্রামের মানুষের কাছে শুনেছিলাম দুপুরে কাজ থেকে ফেরার পর বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ দাফন করতে করতে অনেক রাত হয়ে যায়। রনির মামা রনিকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু রনি যায়নি। রনির মামার বাড়ির কারোর সাথে সম্পর্ক ভালো নেই তাদের। রনি একদম বাকরুদ্ধ হয়ে যায়। রনির মনের অবস্থা আমি বুঝতে পারছি। মা বাবা ছাড়া পৃথিবীতে আর কেউই আপন হয় না। ছেলেটা আজ সম্পূর্ণ একা হয়ে গেল। রনি আমার ভালো বন্ধু। এই অবস্থায় রনিকে আমি একা রেখে যেতে পারি না। আজ রাতে আমি রনির সাথে থাকি। আনুমানিক রাত 12:30। হঠাৎ ঘুম ভেঙে যায়। দরজার দিকে তাকিয়ে দেখি, আমি অবাক হয়ে যাই। দরজা খোলা রাখা, অথচ আমার স্পষ্ট মনে আছে আমি ঘুমানোর সময় দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। বিছানা থেকে আমি নেমে পাশের রুমে যাই। পাশের রুমে রনির মা থাকতো, আর সেই খাটে আজ রনি শুয়ে আছে। কিন্তু কি আশ্চর্য, রনি রুমে নেই। তাহলে সে কি দরজা খুলে বাইরে চলে গেছে? গেলেও কোথায় গেছে? আমি বাইরে এসে কাউকেই দেখতে পাই না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে রনি কবরস্থানে তার মায়ের কাছে গিয়েছে। আমি বাইরে আসি, হাঁটতে হাঁটতে কবরস্থানের খুব কাছে চলে আসি। অমাবস্যার রাত, বাহিরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকাদের ডাক এই রাতেও খুব ভয়ানক লাগছে। কবরস্থানের কাছে যেতেই শিয়ালের ডাক শোনা যাচ্ছে। অন্য সময় হলে আমি কখনোই রাতের বেলা এখানে আসতাম না, কিন্তু রনির চিন্তায় আমার মন অস্থির হয়ে আছে। আমি দূর থেকে রনিকে দেখতে পেলাম। রনি, এই রনি, কি করছিস তুই? রনি আমার কথা কিছুতেই শুনল না। আমি কবরস্থানের ভিতরে গিয়ে রনিকে আটকালাম। কি করছিস তুই? কবরের মাটি সরাচ্ছিস কেন? আমার মা তো এখানে থাকতে চাইছে না। কি সব আবল তাবল বলছিস? তোর মাথা ঠিক নেই, বাড়ি চল। না, আমি আমার মাকে না নিয়ে যাব না। আন্টি আর বেঁচে নেই, আমরা তাকে মাটি দিয়ে দিয়েছি। না, আমার মা বলছে আমার আমার মা বেঁচে আছে। রনি কিছুতেই আসতে চাইছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি রনিকে বাড়ি নিয়ে যাই। গত রাতে রনির চিন্তায় ঘুমাতে পারিনি। রনি ঘুমের মধ্যে বারবার চিৎকার দিয়ে উঠেছে। ব্যাপারটা সবাইকে জানানো উচিত।
সকালে রনিকে ঘুম অবস্থায় রেখে আমি হাঁটতে হাঁটতে গ্রামের চায়ের দোকানে চলে আসি। দোকানে বসে চা খেতে খেতে চা দোকানি এবং গ্রামের অন্যদের কথা শুনছি। আমার প্রাণটা তো আরেকটু হলেই নিভেই যাচ্ছিল। কি হয়েছে চাচা? কাল রাতে এই দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি আমার নাম ধরে একটা মেয়ে কণ্ঠ ডাকছে, কিন্তু আশেপাশে আমি কাউকেই দেখতে পাইনি। কিছুক্ষণ পর আবার হাসির শব্দ শুনতে পাই। হাসির শব্দের এত তীব্রতা ছিল, মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে, এত ভয়ানক সেই হাসি। হঠাৎ কবরস্থানের ভেতর একজন সাদা শাড়ি পরা মেয়েকে আমি দেখি। ভয়ে আমার সারা শরীর শিউরে ওঠে। তারপর কি হলো গরিম চাচা? তারপর আর কি, প্রাণ নিয়ে দৌড়ে পালিয়েছি। চা দোকানি এবং অন্যদের কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন লাফিয়ে উঠল ভয়ে। কাল রাতে রনি তার মায়ের কবরে মাটি সরিয়েছে। গ্রামের মানুষদের কথাও যে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব এমন ছেলে আমি নই, ওরা সবসময় একটু বাড়িয়েই বলে। চিন্তিত মনে আমি আবার বাড়ি চলে গেলাম। মনে মনে ঠিক করলাম আজও রনির সাথেই থাকবো। আজও ঠিক মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আজকাল রাতের বেলা আমার ঘুম দীর্ঘ হয় না। আজও ঠিক আগের মতোই বাহিরের দরজা খোলা দেখে ভয়ে আমার কলিজা শুকিয়ে আসে। তার মানে রনি আজও কবরস্থানে গেছে। হঠাৎ পাশের রুম থেকে ঠক ঠক শব্দ হয়ে ভয়ে সেদিকে এগিয়ে যাই। রুমের ভেতর গিয়ে আমি যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রনির বিছানার উপর লাশ, সাদা কাফনে ঢাকা লাশ। লাশ থেকে আমার সারা শরীর হিম হয়ে এলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। এটা রনির মায়ের লাশ। আমাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়ে রনির মায়ের লাশ আমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? পিছনে ফিরে আমি রনিকে দেখতে পেলাম। রনি, তুই কোথায় ছিলি? আর কি হচ্ছে কি ভাই? বন্ধু দেখেছিস, তোকে বলেছি না আমার মা মরেনি। আমার মা আমাকে কিছু বলতে চায়। কি যাতা বলছিস তুই? চোখের সামনে মাকে দেখেও তুই এখনো আমার সাথে কথা বলছিস? মা, তুমি একটু ওকে দেখাও না যে তুমি জীবিত আছো। রনি তার মাকে ডাকার সাথে সাথে লাশটা ধীরে ধীরে উঠে বসে। আমি আমার চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। কি ভয়ানক, কি বিভৎস দৃশ্য! লাশটাকে আমরা সবাই মিলে দাফন করলাম, সেই লাশকে না আজ উঠে বসেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি নরবার শক্তি হারিয়ে ফেলেছি। আমার চিন্তা শক্তি লোপ পাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। কি দেখেছিস? এবার তো বিশ্বাস করবি আমার মা মরেনি। আমার মা আমাকে ছাড়া কিছুতে মরতেই পারে না। আমি একবার রনির দিকে, একবার লাশের দিকে তাকাচ্ছি। আমার চোখে বিস্ময়, ভয়, আতঙ্ক বিরাজ করছে। লাশটা এবার উঠে আমার দিকে আসতে থাকে। লাশটাকে আমার দিকে আসতে দেখে আমি সব বুঝে যাই। এটা রনির মায়ের আত্মা। রনির মা আবার ফিরে এসেছে আত্মা হয়ে। রনির মায়ের আত্মা এসেই আমার গলা চেপে ধরে আমিও ভয়ে আতঙ্কে চটফট করতে থাকি। মা, ওকে ছেড়ে দাও, ও আমার বন্ধু। রনির কথায় আত্মাটা আমার গলা ছেড়ে দেয়। ভয় এবং আতঙ্কে মরে যাবার উপক্রম হচ্ছিল আমার।
আমার অনেক কাজ বাকি আছে, আমি আসি, খেয়াল রাখিস তোর। রনি তার মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে, আর শরীরটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আমাদের চোখের সামনে থেকে। আমি বাকরুদ্ধ হয়ে তাকাই রনির দিকে। সে রাতে রনি কোনো কথা বলেনি, আমিও ভয়ে জমে গিয়েছি। একজন মৃত মানুষ উঠে বসে এসে আমার গলা চেপে ধরেছে। এই দৃশ্য আমি কিছুতেই ভুলতে পারছি না। যতবারই মনে হচ্ছে ততবারই কেঁপে কেঁপে উঠছি। এই কাজ কার হবে? এত বিভৎসভাবে লোকটাকে মেরেছে। আমার তো মনে হয় এটা কোনো আত্মার কাজ। আফতাব চৌধুরীর বিভৎস লাশটা মাটিতে পড়ে আছে, তার সারা শরীর রক্তাক্ত। আফতাব চৌধুরীর বাসায় কাজ করত রনির মা। আমি রনির দিকে তাকিয়ে দেখি তার মুখে হাসি ফুটেছে। ভিড় থেকে বের হই আমি আর রনি। রনিকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমি তার কাছে সব জানতে চাই। রনি, এখন বলতো কি হচ্ছে এসব? গতকাল রাতেও তুই কোনো কথা বলিসনি। তুই এখনো বুঝতে পারছিস না? না, কি হচ্ছে বল। আমার মা আফতাব চৌধুরীর বাসায় কাজ করত। তুই তো জানিস আফতাব চৌধুরীর কাছে আমার বাবার সব জমি বন্ধক আছে। খুব সামান্য টাকার বিনিময়ে ওই জমিগুলো বাবা আফতাব চৌধুরীকে দিয়েছে। টাকা পরিশোধও করেছিল বাবা, কিন্তু তারপরও আফতাব চৌধুরী জমি দিতে রাজি হননি। আমার মা যখনই সেই জায়গাগুলো ফেরত নিতে চায় তখনই আফতাব চৌধুরী মাকে বিভিন্নভাবে হুমকি দেয়। মা চেয়েছিল ওই জায়গাগুলো নিয়ে আমার জন্য একটা ছোট মুদির দোকান খুলে দিবে। আফতাব চৌধুরীর নামে আমার মা গ্রামের চেয়ারম্যানের কাছে নালিশ করে। আফতাব চৌধুরী জমি ফেরত দিবে বলে জানায়। সেদিন দুপুরে আমার মাকে বাসায় ডেকে তার খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়, যেটা মা প্রথমে বুঝতে পারেনি। গ্রামের কেউই ব্যাপারটা বুঝতে পারেনি, তাই মা আবার ফিরে এসেছে, প্রতিশোধ নিতে এসেছে মা। আফতাব চৌধুরী তাহলে? হ্যাঁ, আমার মা মেরে ফেলেছে। এখন আমার মায়ের আত্মা শান্তি পেয়েছে। রনির প্রত্যেকটা কথা শুনে আমার মনের ভয় দূর হলো। আমার অনেক খারাপ লাগতে শুরু করে। কিছু জায়গা সম্পত্তির জন্য মানুষ মানুষকে খুন করতেও দ্বিধা করে না, কিন্তু প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। সবার কর্মফল সবাইকেই ভোগ করতে হয়।